নিবারণ চক্রবর্তী, নবীন লেখক। সংখ্যায় আমার পাঠক স্বল্প। তাদের সকলের সেরা অমিত। বুদ্ধি বেশি থাকায় পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে মনে হয় না। আমি অমিতকে পছন্দ করি। অমিত বলে, বিয়ে ব্যাপারটাই সকলের চেয়ে জরুরি পাত্রী, তার নিচে পাত্র। আমি চাই পাত্রী জগতে যে অদ্বিতীয়া। এমনই অদ্বিতীয় লাবণ্যের সাথে সাক্ষাৎ হয় শিলংয়ের পাহাড়ে, আর সেখানে এই গল্পের আখ্যান শুরু। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। একজন বন্ধু আসবার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। খানিক রাস্তা চলতেই ড্রাইভার বলল, এই রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চড়েছিলাম। এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে। এক অতি কুশ্রী কুটিল গ্রহ, হে তারই কুকীর্তি। তবে লোকসান বেশি হয়নি বলেই মনে হচ্ছে, যদিও সারিয়ে নিতে মনে হয় সময় লাগবে। যদি অনুমতি করেন তবে আপনি যেখানে যাচ্ছিলেন আপনাকে পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাপ করলেন তার প্রমাণ। উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে আপনার ড্রাইভারের চেয়ে আমি অযোগ্য নই। আসুন। কাল যদি আপনার সময় হয় একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আলাপ করিয়ে দেব। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলোর দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। আসুন আসুন, ইনি আমাদের কর্তামা যোগমায়া দেবী। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশী মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমায় ডাকতেন বউ দিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন আর আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বউ দিদি, আমার হবেন লোকসানের মাসিমা। তোমার মা আছেন? ছিলেন। মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবেই দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাদরামি। আর গাড়ি যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে ভাবেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। তোমরা দুজনে আলাপ করো, আমি তোমার খাবার বন্দোবস্ত করে আসি গে। মাসিমা আমাদের আলাপ করার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন, মিস্টার রয়? ওটা সমুদ্রের ওপারের অনেক দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিত বাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে।
আজ সকালে আমার খেয়াল গেল যে আমার জানা সাহিত্যের মধ্যে থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে স্বয়ং আমিই লিখলো। আর কোনো কবির লিখবার সাধ্য হয়েছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার? হ্যাঁ, ইংরেজ কবি ডনের কাব্যমহল নির্জন। ওখানে দুটো মানুষ পাশাপাশি বসবার জায়গাটুকু আছে। এমন সময় হঠাৎ শুনতে পেলুম আমার মনের সকালবেলার সেই কথাটি, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আপনি বাংলা কবিতা লেখেন নাকি? আপনার নিশ্চয়ই রবি ঠাকুরের কবিতা বেশ ভালো লাগে। হ্যাঁ, লাগে। আমার লাগে না, অতএব আমাকে মাফ করবেন। আমার একজন বিশেষ কবি আছেন, নিবারণ চক্রবর্তী। তার লেখা এত ভালো যে তার বিশেষ পাঠক সংখ্যা নেই। এমনকি তাকে গাল দেবার উপযুক্ত সম্মানটুকুও কেউ দেন না। আমার ইচ্ছা করছে আমি তার থেকে একটা কবিতা আবৃত্তি করি। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম, কোন সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না, তীব্র আকস্মিক বাধাবন্ধ ছিন্ন করে দিক। তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে আমার জীবন অঞ্জলি। আজ সখী মোহ মোহ গাহে পিকা কুহু কুহু, কুঞ্জ বনে দুহু দুহু দোহারো পানে চায়। युवाना माद विलसित पुलके हिया उलसित। মাসিমা, ঘটকালি করতে হবে, বিদায় বেলায় কার্পণ্য করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। নাম দিয়ে পাত্রের দাম নয়। তাহলে পরিচয়টা আরেকটু স্পষ্ট করো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এই সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতার নয়। মাসি, দেবতাদের সে ক্ষমতা আছে, তাই তারা বিবাহের অযোগ্য। আমার লাবণ্যকে তোমার কি সত্যিই পছন্দ হয়েছে? মাসিমা, আপনি কথাটাকে বড় সূক্ষ্ম করে তুলছেন। মনে হচ্ছে ছোট গল্পে সাইকোলজিতে শান লাগিয়েছেন, কিন্তু আসলে কথাটা যথেষ্ট মোটা। জাগতিক নিয়মেই এক ভদ্রলোক এক ভদ্ররমণীকে বিবাহের জন্য খেপেছেন। দোষে গুণে ছেলেটি চলনসই, আর মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঠেকিতে আনন্দনাড়ু করতে শুরু করেন। ভয় নেই বাবা, ঠেকিতে পা পড়েছে। ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছ, তারপরেও হাতে পেয়েও যদি পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। आजु मधु चांदनी प्राण उन्मादनी, शिथिल सब बांधनी शिथिल भैला। মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, সেই জন্য ওকে এত স্নেহ করি। দেখো না ও কেমন তার এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। কর্তামা, ওর যা স্বভাব, তার উপর আমি একটুও অত্যাচার করতে চাই না। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। তা মা,
দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাই না। বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়, কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড়ই কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না। তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয়, নিতান্ত নিকটে থেকে। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমায় নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু কর্তামা, উনি তো আমাকে চান না। যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করি না। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবে, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও? যতদিন পারি ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশে স্বপ্ন হয়েই থাকবো। আর সে স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার এক বিশেষ জন্ম, এক বিশেষ রূপ। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো, এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? নিজের গরজেই ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়ে চাই আশীর্বাদ। মানব জীবনে লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বা পাশে নিয়ে প্রেম সাধনা। এ কুটিরেও তোমার সে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না। বর পাইনি বলে নিজেকে ভোলাচ্ছ, মনে মনে নিশ্চয়ই জানো পেয়েছ। তোমাদের মিলন অক্ষয় হোক। তোমরা কথা বলো, আমি বাগান থেকে একটু ফুল নিয়ে আসি গে। যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেটে দেবো। তা দাও, তোমায় ডাকবো বন্যা। তাই দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে না। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেটে। তোমায় বলবো মিতা। চমৎকার। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমায় সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাছে সস্তা হয়ে যায়। যদি তোমায় নিয়ে কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তার কতটাই বা দিতে পারি ভেবে পাই না। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এতেই তোমার দানের দাম। কর্তামা যখন সম্মতি দিলেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো করতে হবে।
মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক ওপরে। তোমার সাথে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব, তখন তুমি আমায় ফিরে ডাকবে না। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিনই থাকতে পারি, তোমাকে ভোলাতে গিয়ে একটুও যেন ফাঁকি না দিই। তুমি যা আছো তাই থেকো, তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু তুমি একটুও দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকবো। মা লাবণ্য, এই ফুল দিয়ে আজ তুমি ওকে প্রণাম করো। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাথ। এক্সকিউজ মি, কাকে চান আপনারা? মিস্টার অমিত রে এখানে এসছেন কি না খবর নিতে এলাম। তাকে তো আমরা চিনি না। আমরা তো জানি এ বাড়িতে তার আসা যাওয়া আছে। oftener than is good for him. কর্তামাকে ডেকে দিই, তার কাছে খবর পাবে। ফেমাস লাবণ্য, ডিলিশিয়াস। শিলং পাহাড়টাকে ভোলকেনো বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিতের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিল এধার থেকে ওধার। সিসি, men are funny. সিসি, তোমার দাদার বোনটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। আমি সিসি, অমির বোন। অমি আমার মাসি বলে ডাকে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। আমরা খবর নিতে এসেছি। অমি এসছে কিনা? এখনো আসেনি। কখন আসবেন জানেন? ঠিক বলতে পারিনি। আচ্ছা, আমি জিজ্ঞেস করে আসছি। যে মহিলা এখানে বসে বই পড়ছিল সে তো ভান করলো অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলে থাকে, তার খবর আপনাদেরই জানা আছে। মাসি, মাসি, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ভিতরে কোথাও আছে। চলুন দেখি সে কি করছে। অপমান! কেটি, চলো ঘরে যাই। আর একটুও থাকতে ইচ্ছে করছে না এখানে। মাসি, এ আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু এখন রয়ে গেল শুধু অমৃতাক্ষর। হ্যাঁ, ইনি কেতকী, আমার বোনের বন্ধু। আই কংগ্রাচুলেট। কমলা লেবুর মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে। রাস্তা কঠিন নয়, মধু লাভ দিয়ে আপনি এগিয়ে এসছে মুখের কাছে। ওটা আমারই দোষ। কমলা লেবুর মধু নিয়ে তোমার তো জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? বন্ধুদের সঙ্গে আমার একটা বাজি আছে। তারা বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না। রেস দেখতে তুমি কিছুতেই যাবে না। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বলেছিলাম তোমাকে রেসে নিয়ে যাবই। এই দেশে যত ঝর্ণা, যত মধুর দোকান আছে সব সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেলাম। আমি, তুমি জানো এই আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমি আমায় দিয়েছিলে তোমার নিজের আঙুল থেকে খুলে। আমরা তখন ইংল্যান্ডে, এবং আমার কানে কানে বলেছিলে
tender is the night, and happily the queen moon is on her throne. এক মুহূর্ত হাত থেকে খুলিনি, এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে একে কি বাজিতে খোয়াতে হবে? বাজি রাখতে কেন গেলে ভাই? মনে মনে নিজের ওপর অহংকার ছিল, আর মানুষের ওপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙলো, এবারকার মতো আমার রেস ফোর হলো, আমারই হার। এমন অদ্ভুত করেই যদি হারাবে, তবে সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সেই দেয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? ওই দেয়ার মধ্যে কি কথা ছিল না যে আমার অপমান তুমি কোনো দিন ঘটতে দেবে না? বাজিতে যদি হারলামই, তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। পরে চলে গেল কে বসন্তে বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে। একদিন একজনকে যে আংটি দিয়েছিলে, আজ আমায় দিয়ে সেই আংটি খোলালে কেন? সে কথা তোমায় বোঝাবো কেমন করে বন্যা? একদিন যাকে আংটি দিয়েছিলাম আর আজ যে আংটি খুলে দিল, তারা কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে গড়া। না না, কথাটা সম্পূর্ণ সঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায় কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, যে একদিন নিজেকে সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? সে যে কারণেই হোক, আগে তোমার হাতের মুঠো আলগা হয়েছে, তারপর 10-এর মুঠোর চাপ পড়েছে তার উপরে, আর মূর্তি গেছে বদলে। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে মিতা, রাখতে হবে। বলো, নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য তুমি ওদের সাথে ঘুরে এসো। কেতকীকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। আচ্ছা। একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনোদিন বলবো না। তোমার সাথে আমার যে অন্তরের সম্পর্ক, তাতে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। শোভনলাল মেধাবী ছাত্র। লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত। আজ অমিত এবং লাবণ্যের ভালোবাসার সমাপনের পর লাবণ্য ভাবতে থাকে, শোভনলালকে বরদান করবে বলে বুঝি লাবণ্য নিজের অগোচরে অপেক্ষা করে বসেছিল। শেষটায় শোভনলালের থেকেই সে ডাক পাওয়া গেল এক চিঠির মাধ্যমে। শিলংয়ে কাল রাত্রে এসছি, যদি দেখা করার অনুমতি দাও তবে দেখতে যাব, না যদি দাও কালই ফিরবো। লাবণ্য সম্মতি দেয়। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝে উঠতে পারলাম না। যে অঙ্কুরটা বড় হয়ে উঠতে পারত, তাকে আমিই চেপে দিয়েছি, বাড়তে দিইনি। তাই জন্যেই আজ এসেছি আমি তোমার কাছে, এই কথাটি শুনবার জন্যে। নইলে মনে শান্তি পাই না। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। ভালোবাসা আজ তার শোধ নিল।
অভিমান হলো ধূলির স্বাদ। সেই দিন যা হতে পারত নিঃশ্বাসের মতো, সরল হাসির মতো, আজ তা কঠিন হয়ে উঠল। তুমি আমার সকলের বড় বন্ধু। এই বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছো, কিছুই দাবি না করে। চাই না বলে ফিরিয়ে দেব এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। যে আমার নতুন খেলার তারি খেলার সিংহাসন। জ্যোতিশঙ্কর অমিতের স্নেহের পাত্র, লাবণ্যেরও পরিচিত। আজ জ্যোতিশঙ্কর এসেছে অমিতকে লাবণ্য ও শোভনলালের বিয়ের খবর দিতে। অমিতদা, শুনলাম নাকি মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে? লাবণ্য কি এ খবর পেয়েছে? না, তাকে আমি লিখিনি। তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছি। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। এতে ভুল বোঝার জায়গা কোথায়? বিয়ে যদি করবে, বিয়েই তো করবে, সোজা কথা। দেখো জ্যোতি, মানুষের কোনো কথাটাই সোজা নয়। আমরা ডিকশনারিতে এক কথার যে মানে বেঁধে দিই, মানব জীবনের মাঝে পড়ে সে মানে সাতখানা হয়ে যায়, সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো। অর্থাৎ তুমি বলছো বিবাহ মানে বিবাহ নয়? বিবাহের মানে বার করতে গেলেই ধাঁধা লাগে। তা তোমার বিশেষ মানেটাই বলো না। সংজ্ঞা দিয়ে বলা যায় না, জীবন দিয়ে বলতে হয়। যদি বলি আসল মানেটা ভালোবাসা, তাহলেও আরেকটা কথায় গিয়ে পড়ব। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। এই তোমার কথাটা বুঝছি কিনা সেইটাই বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলো না অমিতদা। যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত, সে অন্তরের মধ্যে দেয় সঙ্গ। আর যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সবকিছুতে যুক্ত থাকে, সংসার হিসেবে আসঙ্গ। আমার দুটোই চাই। দেখো ভাই, সব কথা সকলের নয়। আমি যা বলছি তা হয়তো আমারই কথা। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল। প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যের সঙ্গে যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়। তাতে আমার মন সাঁতার দেবে। কিন্তু অমিতদা, এই দুটোর মধ্যেই কি একটাকে বেছে নিতে হয় না? যার হয় তার হয়, আমার হয় না। কিন্তু শ্রীমতী কেতকী যদি... তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারবো না, কিন্তু সমস্ত জীবন দিয়ে তাকে এটাই বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি না। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যের কাছে তিনি ঋণী। তা হোক, শ্রীমতী লাবণ্যকে তোমার বিয়ের খবর তো দিতে হবে, কিন্তু তার আগে তোমায় একটা চিঠি দিতে চাই। লাবণ্যর চিঠি। আমি আসি। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ,
এই ব্রত বহিব সদাই। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলিতার জাল তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়।